মনে হতে পারে আয়নাঘর নামটা খুবই সুন্দর, কিন্তু এই রূপক সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম, অত্যাচার, বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার এক ভয়ানক কাহিনী। শেখ হাসিনার শাসন আমলে সাংবাদিক, রাজনৈতিক মানুষকে গুম করা হয়েছে, বিনা বিচারে আটকে রাখা হয়েছে এখানে। আসুন জেনে নেওয়া যাক আয়নাঘর আসলে কি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো, সংক্ষেপে সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। আর এই গোপন আটক কেন্দ্রের কোড নেম হচ্ছে আয়নাঘর। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকার কচুক্ষেতে অবস্থিত। আমেরিকার ম্যাক্সার স্যাটেলাইটের মাধ্যমে ঢাকা সেনানিবাসের মধ্যে আয়নাঘরের জেলখানার ছবিও দেখা গিয়েছে। কিভাবে এই কোড নেম এলো তা স্পষ্ট নয়, হয়তোবা বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আহমেদের আয়নাঘর উপন্যাস থেকে। সেই উপন্যাসেও একটি আয়নাঘরের কথা বলেছিলেন হুমায়ুন আহমেদ। সেটি ছিল জানালাবিহীন ছোট একটা কামরা, যার দেয়ার জুড়ে ছিল বিশাল সব আয়না। জানালা নেই, তাই দরজা বন্ধ করলেই সেই ঘর অন্ধকার হয়ে যেত। তাই ঢুকতে হতো প্রদীপ বা মোমবাতি দিয়ে। দরজা বন্ধ করে প্রদীপ বা মোমবাতি জ্বাললেই এক অদ্ভুত জাদুকর পরিস্থিতির সৃষ্টি হতো। উপন্যাসের চরিত্র লিলিয়ানের মনে হয়েছিল আয়নার ভিতর দিয়ে কে যেন তাকে দেখছে। ধারণা করা হয় কমপক্ষে এখানে 30টি কক্ষ রয়েছে, সেখানে একসঙ্গে 50 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আরও আছে বেশ কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ, অর্থাৎ ঘর থেকে আওয়াজ বাইরে আসে না বা বাইরের আওয়াজ ভিতরে আসে না। সেখানে বন্দীদের নির্যাতন করা হয়। জেলখানাটির এক একটি সেকশনে আছে 5টি করে কক্ষ। প্রতি 5টি কক্ষের সঙ্গে রয়েছে একটি করে শৌচাগার। শৌচাগারে একটি লো প্যান, একটি হাই প্যান এবং একটি করে কমোড আছে। কারাগারে ছিল বেশ কয়েকটি বড় বড় এক্সজস্ট ফ্যান। প্রতি 5টি কক্ষের সঙ্গে থাকতো সেই ধরনের 2টি করে এক্সজস্ট ফ্যান। দিন রাত সেই ফ্যানগুলি চলত, তাই শুধু তারই আওয়াজ পাওয়া যেত। কিন্তু ফ্যানগুলো বন্ধ হলেই বিভিন্ন কক্ষ থেকে ভেসে আসতো মানুষের কান্নার শব্দ। কক্ষগুলোতে কোনো জানালা ছিল না, ছিল 2টি করে দরজার কড়া পহরা। প্রথম দরজাটি ছিল লোহার শিকের, পরের দরজাটি ছিল কাঠের। কাঠের দরজাটিতে ছিল একটি করে ছিদ্র। গোটা কুঠুরিকে এই একটি ছিদ্র দিয়েই সামান্য আলো বাতাস আসত। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজ একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকার লোকদের আটক এবং নির্যাতন করছে। 2022 সালে নেত্র নিউজ নামে সুইডেনের এক সংবাদ সংস্থা এবং জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে আলাদা আলাদাভাবে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরে এই গোপন বন্দিশালা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অনবদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তারা বলেছিলেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। গুম হওয়ার অভিজ্ঞতা নিয়ে সেলিম জানিয়েছিলেন, তাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘরের দেয়ালে তার আগে ওই ঘরে থাকা বহু মানুষ তাদের নিজেদের কথা লিখে রেখেছিলেন। মাংসের হাড় বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে কক্ষের দেয়ালে তারা অনেক কথাই লিখেছিল। কেউ কেউ ফোন নম্বর লিখে বলেছিলেন তাদের বাড়িতে পারলে একটা খবর দিতে, বলে দিতে তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছে, বলে দিতে তাদের গুম করেছে প্রতিরক্ষা গোয়েন্দারা। হাসিনুর রহমানের গল্পটা ছিল অনেকটাই আলাদা।
তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল। সামরিক বাহিনীতে বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। 2012 সালে 28 বছর চাকরি শেষে তাকে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। এরপর 2018 সালে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তার স্থান হয় আয়নাগর। কাদের রাখা হতো এই আয়নাগরে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2009 সালে প্রথম এই দেশে এই ধরনের বিচার বহির্ভূতভাবে আটকে রাখা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকে রাখার অভিযোগ উঠেছিল সামরিক গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে। শুধু রাজনৈতিক বিরোধীরাই নয়, বাংলাদেশের সুশীল সমাজের বহু মানুষও দাবি করেছে আওয়ামী লীগ শাসিত বাংলাদেশকে বিরোধী শূন্য করতে চেয়েছিলেন শেখ হাসিনা। আর তাই কখনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকা, কখনো জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে নির্বিচারে গুম করে দেওয়া হয়েছে অজস্র মানুষকে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করেছে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 সালে জুলাই থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তার মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম হয়ে রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছে তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায়, বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন এবং সাইফুল ইসলাম। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম। 2016 সালের 9 আগস্ট মিরপুর থেকে কিছু সাদা পোশাকে সশস্ত্র লোক তাকে গুম করেছিল। আরও ফিরে এসেছেন সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট একইভাবে গুম করা হয়েছিল তাকে। আরও ফিরে এসেছেন পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সাংগঠনিক কাজ সেরে ঢাকার ফেরার পথে গুম হয়েছিল তাকে। পার্বত্য চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের সব জাতির জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছিলেন তিনি। হাসিনার দেশ ত্যাগের পর আয়নাঘর থেকে অন্তত 244 জনকে মুক্তি পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও সেখানে আরও অনেকে বন্দী আছেন বলে দাবি করেছেন আয়নাঘর থেকে বের হয়ে আসা আইনজীবী আহমদ বিন কাসেম আরমান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন এবং আটক কেন্দ্র স্থান থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধমত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস এবং বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমখর প্রতিবাদের কণ্ঠরোধ করার একটি উপায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। 10 বছর ধরে আটকে থাকা 46 জনের নামের একটি তালিকাও প্রকাশ করেছিল হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আয়নাঘরের অনেকেই এনকাউন্টারের শিকার হয়েছেন। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।
হাসিনার শাসনে এই জাতীয় ঘটনার কোনো তদন্ত হয়নি বললেই চলে। আয়নাঘরে বন্দী অনেকেই আবার দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তাদের লাশ গুম করে ফেলা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘর তৈরির মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক।